রাকসুতে 14টি হলের ফলাফল ঘোষণা, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল, রাতভর শিক্ষার্থীদের অপেক্ষা। মতভিন্নতা নিয়ে আজ সই হচ্ছে জুলাই জাতীয় সনদ, স্বাক্ষর করবে না এনসিপি, সিদ্ধান্তহীন জামায়াত। আঠারো ঘন্টায় নেফিনি চট্টগ্রাম ইপিজেডের আগুন, ফায়ার সার্ভিসের 25 ইউনিটের চেষ্টায় কমেছে তীব্রতা। বাড়ি ভাড়া নিয়ে শিক্ষা উপদেষ্টার প্রস্তাব প্রত্যাখ্যান, আজ থেকে আমরণ অনশনে এমপি ও শিক্ষকরা। এবং দক্ষতার অভাবে এক দশকে কমেছে নারী অভিবাসী, নিরাপদ অভিবাসনে সরকারকে উদ্যোগী হবার পরামর্শ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা এবং আমি শামিমা শাম্মী। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা, এরই মধ্যে 14টি হলের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বাকি ফলাফল জানার জন্য অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল এবং বাইরের পরিবেশ জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতে যাবে আমিরুলের কাছে। আমিরুল, ভোট গণনার সবশেষ খবর কি, আর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হতে আর কত সময় লাগতে পারে? নিশ্চয়ই, আপনি যখনই আমার সাথে কথা বলছিলেন ঠিক ওপাশ থেকে আমি শুনছিলাম মূলত 14 থেকে এখন 15তম যে হল রয়েছে সোহরাওয়ার্দী হল, সেই হলের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং সেই সাথে আপনি যেমনটি বলছিলেন যে আমরা ধারণা করছি যেহেতু প্রথম দিকে একটু ধীরগতি ছিল ফলাফল ঘোষণার ক্ষেত্রে, এবং এই মুহূর্তে মোটামুটি বলা চলে ভালো একটি গতি আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একের পর এক ফল ঘোষণা করা হচ্ছে। বলা চলে 30 মিনিটের মধ্যে হয়তোবা কিংবা 1 ঘন্টার মধ্যে হয়তোবা পূর্ণাঙ্গ যে ফল রয়েছে আমরা সেটি পেয়ে যাব। এবং এই মুহূর্তে আপনি হয়তোবা যেমনটি লক্ষ্য করছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে একের পর এক যে হলগুলো রয়েছে সেই হলের ফলাফল ঘোষণা করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে তারা সেই বিষয়গুলো করছেন। এবং আপনি হয়তোবা এখানটায় লক্ষ্য করছেন যে স্বচ্ছ ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেখানটা থেকে মূলত এখানটায় সবার সামনেই উন্মুক্ত জায়গায় মূলত এই কার্যক্রম চালানো হচ্ছে। এবং এখানটায় যেহেতু 17টি হলের বলা চলে 6টি করে ব্যালট বাক্স, বলা চলে প্রায় 102টি ব্যালট বাক্স ছিল, প্রতিটি হল কেন্দ্রিক 6টি করে আলাদা করে ব্যালট বাক্সগুলো উন্মুক্ত করা হয়েছে, এবং সেই সাথে এগুলো কিন্তু সবার সামনেই গণনা করা হচ্ছে। এবং একই সাথে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মূলত এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো দেখানো হচ্ছে। এবং কমিশনের পক্ষ থেকে আমরা যেমনটি শুনছিলাম, কমিশনের যে স্বচ্ছতার জায়গাটি তারা কিন্তু বারে বারে নিশ্চিত করার কথা বলছিলেন, সেটি যেমনটি আমরা দেখেছি ভোটের সময়কার এবং সেই সাথে যে ভোট গণনার সময় কিন্তু আমরা দেখেছিলাম এর মাঝেই শেষ রাতের দিকে আমরা একটি অন্যরকম পরিস্থিতি দেখতে পেয়েছিলাম। তখন কিন্তু শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলা হয়েছে, কিংবা এখানটায় মূলত ভোট সংশ্লিষ্ট যারা রয়েছে এর বাইরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। তবে আমরা যেমনটি আপনি জানতে চেয়েছিলেন যে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ ফল পেয়ে যাব, এবং সেই সাথে ব্রাকসুর আগামীর প্রতিনিধি কে হতে যাচ্ছে আমরা সেটি হয়তোবা পেয়ে যাব। সেটির জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। শাম্মী, এবার যুক্ত হব রাকিবের সঙ্গে। রাকিব, ভোট গণনার শুরুর 10 ঘন্টা পেরিয়েছে, শিক্ষার্থীদের রাতভর অপেক্ষার পর এখনকার চিত্র কেমন দেখছেন? শাম্মী, কিছুক্ষণ পরে কিন্তু এখানে উচ্ছ্বাসের যে ঢেউ সেটি আসলে ধ্বনিত হয়ে আমাদের কানে আসছে। পেছনে দেখছেন যারা আসলে এখানে অপেক্ষমান তারা একেবারেই
গতকাল বিকেল থেকে শুরু করে আজকেই কিন্তু সকাল অবধি এখনো পর্যন্ত তারা আছে। শুধুমাত্র এখানে নয়, এর পাশে যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেখানেও একটি বড় এলইডি স্ক্রিন রয়েছে, সেখানেও আমরা শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখছি এবং সেখান থেকেও কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছে, কেননা তাদের মনোনীত যে প্যানেল বা তাদের পছন্দের যে প্রার্থী তিনি আসলে এগিয়ে আছেন এবং অন্যরাও এখানে আছেন যারা কিনা অপেক্ষা আছেন যে চূড়ান্ত ফলাফলটি আসলে কি হয় সেটি দেখার অপেক্ষা তাদের। এবং যারা ফিরে গেছেন হলে আমরা শুনতে পাচ্ছি যে তারাও আসলে আসছেন এবং যেহেতু আর মাত্র দুটি হল রয়েছে যার ফলাফল ঘোষণা হলে আসলে চূড়ান্তভাবে কিন্তু আসলে কে বিজিত হচ্ছেন, কে জয়ী হচ্ছেন সেটি কিন্তু পেয়ে যাবে এই বিশ্ববিদ্যালয়। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে 28,901 জন শিক্ষার্থী তারা যে ভোট দিয়েছিল সেই ভোটের ফলাফল কি হচ্ছে এবং কিভাবে আসলে গণনা করা হচ্ছে, কোন প্রক্রিয়ায় গণনা করা হচ্ছে সেটি যদিও নির্বাচন কমিশন এর আগেই আসলে বলেছে, তারপরেও সেটিকে একেবারে স্বচ্ছতার জন্য কিন্তু এখানে এলইডি স্ক্রিন দিয়ে দুটি স্ক্রিনে সেটি দেখানো হয়েছে এবং প্রতি মুহূর্তেই এখানে শিক্ষার্থী, শিক্ষক সহ যারা এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পেরেছেন তারা প্রত্যেকেই আসলে এটি দেখতে পেয়েছেন এবং প্রত্যেক প্রার্থী দেখতে পেয়েছেন, তাদের সমর্থকরা দেখতে পেয়েছেন। তারা প্রত্যাশা করছেন যে এই যে দীর্ঘ টানাপোড়েনের মধ্য দিয়ে প্রায় 2 মাস ধরে রাকসু নির্বাচন নিয়ে হবে কি হবে না, নানান সংকট, আজ পেছাচ্ছে কাল এগিয়ে আসছে এবং এই তারিখ ওই তারিখ নিশ্চিত করতে হবে, কত না দাবি ছিল আসলে শিক্ষার্থীদের এবং এটি নিয়ে প্রার্থীদের যেমন আন্দোলন ছিল, ভোটারদের নানামুখী দাবি ছিল, শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে নির্বাচন কমিশন নানা ধরনের কিন্তু আসলে টানাপোড়েন গেছে। সর্বোপরি সবশেষে আসলে স্বামী এই যে অবশেষে যে রাকসু নির্বাচন সম্পন্ন হলো এবং আর মাত্র দুটি হলের যে ফলাফল সেটি সম্পন্ন হলেই যখন পূর্ণাঙ্গ রাকসু আসলে ঘোষণা করা হবে, সেটি আসলে শিক্ষার্থীরা এই অপেক্ষা করছেন এই সকালবেলা, যেন এই ভোর তাদের জন্য নতুন ভোর হয়, এই বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ভোর হয়, তাদের যে চলমান সংকটগুলো সেগুলো এই সংসদের মধ্য দিয়েই নিরসন হবে বলে তারা প্রত্যাশা রাখেন এবং সেই জন্যই তারা অপেক্ষায়, সেজন্য তাদের এই রাতভর এখানে থাকা। তো স্বামী এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকসু নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মিয়া আমিরুল এবং রাকিবুল হাসান। গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলিল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজ। প্রায় 1 বছর ধরে বিশেষজ্ঞ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর তৈরি এই সনদকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে উচ্চকক্ষে পিয়ার এবং প্রধানমন্ত্রীর একাধিক পদ নিয়ে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সমাধান জরুরি। এদিকে বাস্তবায়নের পদ্ধতি সনদে না থাকায় স্বাক্ষর করছে না জামায়াত ও এনসিপি। তবে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর আয়োজনে অংশ নিচ্ছে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। স্বাধীনতার 54 বছরেও কাঙ্ক্ষিত সুফল পায়নি জনগণ, অর্জিত হয়নি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সংবিধানের দেয়া ক্ষমতার অপপ্রয়োগ করেছে শাসক গোষ্ঠী। আওয়ামী শাসনামলে গত 16 বছরে চেপে বসা স্বৈরাচার সরকারকে উৎখাত করতে হয়েছে গণ অভ্যুত্থান, প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা আরও তীব্র হয়েছে জনমনে। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি এই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন করে 11টি সংস্কার কমিশন। গুরুত্বপূর্ণ 6টি সংস্কার কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর চলতি বছরের 15 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন মোট 166টি সংস্কার সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায়। প্রথম ধাপে 32টি দল ও জোটের সঙ্গে পৃথকভাবে 44টি বৈঠক হয়। দ্বিতীয় ধাপে ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে সম্মিলিত বৈঠক করে ঐকমত্য কমিশন। 31 জুলাই আলোচনা শেষ হয়। দীর্ঘ তর্ক বিতর্কের পর 84টি বিষয়ে দলগুলোর ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। জুলাই সনদের 17টি বিষয়ে 32টি রাজনৈতিক দল ও জোট পুরোপুরি একমত। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর মেয়াদে প্রধানমন্ত্রী, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, অর্থবিল ও আস্থা ভোট বাদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষমতা, স্বাধীন পুলিশ কমিশন গঠন, সুপ্রিম কোর্ট বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে একমত বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল। এসব সংস্কারকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে মনে করেন এই সংবিধান বিশেষজ্ঞ। রাষ্ট্র, সরকার, রুলিং পার্টি, প্রাইম মিনিস্টার সব ছিল একটা ব্যক্তির মধ্যে কনফাইন ছিল।
আপনি যখন ওই ব্যক্তির পদত্যাগ চাচ্ছেন তখন আপনি পুরো রাষ্ট্র সংস্কার যাচ্ছেন, আপনি তখন সংবিধান সংস্কার যাচ্ছেন। জুলাই সনদের মধ্যে এই স্পিরিটটা ক্যাপচার করে। এটাকে একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না হয়তোবা, কিন্তু এটা বলা যাবে ইট ইজ এ হিস্টোরিক্যাল, পলিটিক্যাল, কনস্টিটিউশনাল ডকুমেন্ট। বাকি 67টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে কিংবা দিয়েছে নোট অব ডিসেন্ট। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, দলীয় প্রধানের পদে প্রধানমন্ত্রীর না থাকা, সাংবিধানিক 4 প্রতিষ্ঠানে নিয়োগের বিধান, বিভিন্ন বিষয়ে বিএনপি ও জামাতের ভিন্ন মত রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্ন মত রেখে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। যে জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা, সেটা এই এতগুলি নোট অফ ডিসেন্ট নিয়ে যে সনদ তারা সাইন করতে পারে, কিন্তু এটা আপনার প্রতিফলিত হবে না। দ্বিতীয়ত আপনার এটা নির্বাচনের ঝুঁকিতে ফেলে দেবে, কারণ রাজনৈতিক দলগুলি যদি মতৈক্যে না আসে, তারা এখন ভার্বালি মানে মৌখিকভাবে একজন একজনকে গালাগালি করছে, তারপরে তারা তখন রাস্তায় নামবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে দলগুলো একমত হলেও ভোটের দিন ও পথ পদ্ধতি নিয়ে দলগুলোর মতপার্থক্য আছে। গণভোটে পাশ হবার পরেও যেসব সিদ্ধান্তে দলগুলোর আপত্তি রয়েছে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করবে না বলে জানিয়েছে বিএনপি। তবে জামাত ও এনসিপির দাবি, জনগণ গণভোটে সনদের পক্ষে রায় দিলে নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না, এজন্য সাংবিধানিক আদেশ জারি করতে হবে। প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করার ক্ষমতা রাখেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সংবিধান আদেশ একটা দেওয়া উচিত, কারণ সংবিধানের মৌলিক কিছু সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো সেটা আসলে অধ্যাদেশ দিয়ে করাটা ঠিক হবে না। নির্বাচনের পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যে শুধুমাত্র সংসদই বসবে না, তারা যে একটি কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি হিসেবে বসবে, সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা যেতে পারে। প্রফেসর ইউনূস উনি হলেন চিফ এক্সিকিউটিভ, ওনার পিছনে বাংলাদেশের আপামর জনতা ওনার পিছনে আছে। উনি যদি একটা সাহসী সিদ্ধান্ত নিতেন, যেহেতু তোমরা ঐক্যমতে আসো নাই, আমি একটা ফাইনাল শেপ দিয়ে দেবো, দিয়ে ওটাকে উনি গণভোটে দিয়ে দিতে পারেন। জুলাই সনদের 7 দফা অঙ্গীকারনামায় সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা এবং সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বলা হয়েছে। তবে এর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কিছু বলা হয়নি। তাই আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না জাতীয় নাগরিক পার্টি। জামাতও স্বাক্ষরের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি, তবে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে বিএনপি। যদিও বৃহস্পতিবার কমিশনের সহসভাপতি বলেছেন, আগামী 14 দিনের মধ্যেই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তা সুনির্দিষ্ট করবে সরকার। যেসব দল আজ জুলাই সনদে সই করবে না, তারা পরেও সই করতে পারবে। এমন প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দলিল কতটা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। জুলাই সনদকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত 8টার দিকে এফআর কেয়ার হাসপাতালে গিয়ে তাকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানান ঐক্যমত্য কমিশনের সদস্যরা। খালেদা জিয়ার হাতে তুলে দেন আমন্ত্রণপত্র। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন কমিশন সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণপত্র দিয়েছে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সব রাজনৈতিক দল উপস্থিত থাকবে বলে আশা করছে ঐক্যমত্য কমিশন। বছরে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর সংবিধানের বেগম খালেদা জিয়াকে তার কাছে এই দাওয়াত পৌঁছে দিতে, একই সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সালাম পৌঁছে দিতে আমরা এই জন্য এসেছি, এবং আমরা সবাই ওনার আরোগ্য কামনা করি, তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন, এবং তিনিও যে প্রফেসর ইউনূসকে সালাম জানিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানের আগামীকালকের অনুষ্ঠানে সফলতা কামনা করেছেন। জামাতের আমির হার্ট সার্জারি হয়েছে ওনার, তো উনি যদি ডাক্তার যদি ওনাকে সম্মতি দেয় তাহলে তিনি যাবেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র গ্রহণ করে সনদের সফলতা কামনা করেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় নিজ বাসভবনে ডাক্তার শফিকুর রহমানের হাতে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেন ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তবে তিনি অনুষ্ঠানে অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর বদিউল আলম মজুমদার জানান, সম্প্রতি ডাক্তার শফিকুর রহমানের বাইপাস সার্জারি হয়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকের অনুমতি পেলে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন।
18 ঘন্টাতেও নেভেনি চট্টগ্রাম ইপিজেডে লাগা আগুন। তবে ফায়ার সার্ভিসের 23 ইউনিটের চেষ্টায় কমেছে তীব্রতা। আগুনের আরও খবর জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, আগুন পুরোপুরি নিভতে আর কত সময় লাগতে পারে বা আগুনের কারণ ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা? স্বামী, আগুন অনেকটাই এখন নিয়ন্ত্রণে বলা যায়, হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। একটু পরেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত যে অবস্থা, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ভবনের নিচতলা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। যদিও ফায়ার সার্ভিসের এই মুহূর্তে 17টি ইউনিট একই সাথে কাজ করছে। আমরা দেখেছি রাত 3টার দিকে ফায়ার সার্ভিসের অত্যাধুনিক দুটি ক্রেন আনা হয়েছিল এখানে। সেই দুটি ক্রেনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে কিন্তু বেশ সফলতা এসেছে বলছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। আর যেহেতু এই ভবনটিতে দাহ্য পদার্থ ছিল, মেডিকেল ইকুইপমেন্ট ছিল, যার কারণে আগুনের তীব্রতাটা লাগার পর থেকে বেড়ে যায়। এবং এই মুহূর্তে আসলে ভবনটা যদি আমরা দেখাই, বলা যায় যে এটি একটি কঙ্কাল, তার সব কিছুই কিন্তু ঝলসে পড়েছে, একেবারে কালো ধোঁয়ায় পুরো ভবনটি কালো হয়ে গেছে। আমরা সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছি। এখনও কালো ধোঁয়া বের হচ্ছে নিচ তলা থেকে। তবে উপরের তলার আগুন বলা যায় যে পুরোটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। এখানে ভবনের বেশ কিছু অংশ ধসে পড়েছে, বিশেষ করে ছাদের বিভিন্ন অংশে কিন্তু ধসে পড়ার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, মূলত রাত 3টার পরে আগুনের তীব্রতাটা কমতে থাকে। তবে তারা জানিয়েছেন যে এই ধরনের ভবনে, অর্থাৎ যেহেতু এখানে কেমিক্যাল ছিল, দাহ্য পদার্থ ছিল, রাসায়নিক পদার্থ ছিল, এই অবস্থায় যখন 8 থেকে 10 ঘন্টা আগুন জ্বলতে থাকে, সেক্ষেত্রে আগুনের তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসের উপরেই জ্বললেই মূলত ভবন ধসে পড়ে। এখানেও কিন্তু সেই দৃশ্যটি আমরা দেখেছি। তো এই অবস্থায় আসলে বলা যায় যে সবকিছু মিলিয়ে ফায়ার সার্ভিসের সার্বিক প্রচেষ্টা, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীরও বেশ কয়েকটি ইউনিট এখানে আগুন নির্বাপনে কাজ করেছে। তো সবকিছু মিলে বলা যায় যে আগুন অনেকটা নিয়ন্ত্রণের দিকে চলে আসছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে এমনটি জানিয়েছেন। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি, সেটি কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হয়তো কিছুক্ষণ পরে যেটি সংবাদ সম্মেলন হবে, সেখান থেকে আমরা বিস্তারিত জানাতে পারবো। এ ছিল আমার কাছে আগুন লাগা এবং নির্বাপনের সবশেষ তথ্য। চট্টগ্রাম ইপিজেড থেকে আগুনের সর্বশেষে জানাচ্ছিলেন কাজী মাহফুজ। নানা নির্যাতন ও দক্ষতার অভাবে গেল এক দশকে নারী অভিবাসীর পরিমাণ কমেছে 66%। অভিবাসনের বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সমাধানে লেবার উইংগুলোর রয়েছে সদিচ্ছার অভাব। সেই সঙ্গে শ্রম বাজার নারী বান্ধব করার পাশাপাশি নিরাপদ অভিবাসনে সরকারকে উদ্যোগী হবার পরামর্শ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাতের প্রতিবেদন। বিদেশি মুদ্রার যোগানে অগ্রদূত প্রবাসীরা। পরিবার আর নিজের ভবিষ্যৎকে একটুখানি উজ্জ্বল করতে তারা পাড়ি জমান বিদেশ বিভুঁইয়ে। রেমিটেন্স যোগানের এই যুদ্ধে পুরুষদের পাশে সামিল নারীরাও। তবে বিদেশের মাটিতে সবার ভাগ্য সুপ্রসন্ন হয় না। ভিন্ন বাস্তবতার মুখে অনেককেই দুঃসহ স্মৃতি নিয়ে শূন্য হাতে ফিরতে হয়। তেমনই একজন মানিকগঞ্জের রেবা আক্তার। ভাগ্য বদলে সৌদি আরবে পাড়ি জমালেও 1.5 বছরের মাথায় ফিরে আসতে বাধ্য হন। যে তিক্ত অভিজ্ঞতার সঙ্গী হয়েছেন তা নিয়ে আর কোনো দেশেই যেতে চান না তিনি। মারধর করতো, গায়ে হাত তুলতো। এভাবেই মনে করেন যে আমি অনেকবার অফিসে জানাই, বা আমার স্বামী বাড়ি থেকে আমার এলাকাতে অনেক লোকজন নিয়ে অফিসে যায়, তারা শুধু বলে এই আয়না দিতেছি এরকম অনেক ডেট দেয়। দেওয়ার পরে লাস্টে এভাবে মনে করেন 1 বছর 5 মাস আমি খুব কষ্টে কাটাইছি। নারী পুরুষ সবাই যাওয়ার মানে তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে যাক, যা আমার মতো জানি কেউ বিপদে পড়ে না।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে গেল এক দশকে নারী অভিবাসীর সংখ্যা কমেছে ৬৬%। গেল ১০ বছরের পরিসংখ্যানে দেখা যায় ২০১৬ সালে নারী অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখের ওপর। করোনাকালে সে যাত্রায় অনেকটা ভাটা পড়ে। সবশেষ ২০২৪ সালে বিদেশে গেছে ৬১,০০০ নারী কর্মী, আর চলতি বছরের মে মাস পর্যন্ত সে সংখ্যা ২৪,০০০-এর কিছু বেশি। নারী অভিবাসন কমে যাওয়ার কারণ হিসেবে উঠে আসছে নানা নির্যাতনের করুণ কাহিনী আর দক্ষতার অভাব। যারা দালালের মাধ্যমে যায় ওরা ওদের হাতে ফান্দে পড়ে গেলে ওরা ওখানে কাজটা করতে পারে। হাউস বিষয় যায় তাদের ক্ষেত্রে এরকম শোনা যায় স্যালারি পায় না বা টর্চার করে। আমরা যাচাই বাছাই করে আর কি যাইতে আছি। আবার ওই জায়গায় আমার এক বেআইন আর কি কাজ করে, এর সাথে যোগাযোগ করছি আমরা, তাই কইছে কোনো সমস্যা হইতো না। অভিবাসী কর্মী উন্নয়ন সংস্থা ওকাপের গবেষণা বলছে নারী অভিবাসীদের প্রায় ৯৪%ই নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন। ৭৯% ঠিকমতো বেতন পান না, আর নিয়মিত খাবারের অভাবে ভোগেন ৮০% নারী। বিশ্লেষকরা বলছেন পর্যাপ্ত দক্ষ ও প্রশিক্ষিত না হওয়ায় বিদেশে পিছিয়ে পড়ছে বাংলাদেশের নারী কর্মীরা। নারী অভিবাসনের সমস্যা সমাধানে লেবার উইংগুলোর সদিচ্ছার অভাব আছে বলেও জানান তারা। নারীরা নির্যাতিত হয় বিদেশে যে কর্মক্ষেত্রে, তার কারণে কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন আমাদের মধ্যে আছে। সৌদি আরব সহ আরবের বিভিন্ন দেশে যে কমপ্লেন মেকানিজম আছে, যে বিচার পাওয়ার যে স্ট্রাকচারগুলো আছে, সেখানে তাদেরকে প্রক্রিয়াগুলো আছে, সেখানে যে তাদেরকে হেল্প করা, তাদেরকে সেগুলো পাইয়ে দেওয়ার যে ব্যবস্থাগুলো, সেগুলো কিন্তু তারা সেখানে পায় নাই, বরং এই কারণে তাদেরকে ফেরত আসতে হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন নারীদের জন্য শ্রমবাজার আশানুরূপ সম্প্রসারণ হয়নি। এমন প্রেক্ষাপটে নারী অভিবাসন নিরাপদ ও আধুনিকীকরণ করতে জনশক্তি রপ্তানির প্রস্তাবিত চুক্তি বাস্তবায়নের দাবি তাদের। কিছুটা হলেও চাহিদা কমে আসছে আমাদের নারীদের। যেখানে চাহিদা আছে সেটা হচ্ছে যে তাদেরকে কিছুটা শোষণ করা যায়, অর্থাৎ তাদেরকে কম বেতনে নিয়োগ করা যায়, কারণ তারা একেবারে লেখাপড়া জানে না, কিছুই জানে না, শিখিয়ে পড়িয়ে নিতে হচ্ছে। এবং যেহেতু বাড়ির ভেতরে তারা কাজ করছে, জবাবদিহিতা সেখানে থাকছে না, এমনকি ওখানকার আইন অনুযায়ীও কোনো জবাবদিহিতার জায়গা তৈরি করা যাচ্ছে না। নতুন কোনো চুক্তি হয়নি, দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে আস্তে আস্তে সেটা হারটা কমে আসছে নারীদের যাওয়ার ক্ষেত্রে। চুক্তির একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট তৈরি করে নেওয়া, যাতে নারীদের যেখানেই তারা যাবেন বেসিক কিছু জিনিস ওখানে চুক্তির মধ্যে থাকবে। নারীর নিরাপদ অভিবাসন নিয়ে কি ভাবছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জানতে চাইলে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ক্যামেরার সামনে কথা না বললেও জানান নিরাপদ অভিবাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুরে মাঝে মধ্যেই দেখা মিলছে কুয়াশার। ঘাসের ডগা, মাঠের ফসল ও গাছের পাতায় শিশুর বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। কমতে শুরু করেছে গরমের তীব্রতা। শীতের আগমনের আরও খবর জানাতে বৈরব নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, শীতের আগমনের চিত্র কেমন দেখছেন জানাবেন, আর ঋতু পরিবর্তনের প্রভাব কতটা চোখে পড়ছে? শাম্মী, প্রথমেই জানিয়ে রাখি, শরতের শেষ দিক থেকেই মেহেরপুরের প্রকৃতিতে মিলতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। বিশেষ করে সবুজ ঘাস, গাছের পাতা, মাঠের ফসলে শিশির বিন্দু জানান দিচ্ছে শীত আসছে। আমি আরো একটি বিষয় জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু সারা দেশের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা জেলা হিসেবে পরিচিত। এবারও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে গ্রীষ্মের শুরু থেকেই কিন্তু মেহেরপুরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের শেষে সাথে কিন্তু ভ্যাপসা গরমও ছিল। সেটি শেষ করে এই যে শীতের আগমনী বার্তা মানুষের মনে কিন্তু এক ধরনের স্বস্তি জানান দিচ্ছে। বিশেষ করে সারাদিন হালকা গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই কিন্তু হালকা হালকা শীত অনুভূত হচ্ছে, যার ফলে মানুষের মধ্যে যেমন এক ধরনের স্বস্তি ফিরেছে, আবার মানুষের মধ্যে প্রকৃতির এই পরিবর্তন কিন্তু বেশ ভালো সাড়া দিচ্ছে। আমি এই সাথে সাথে আমি দেখেছি যে মেহেরপুরের প্রকৃতিতে কিন্তু প্রায় মাঝে মাঝেই আপনার সকাল থেকে গভীর রাত পর্যন্ত কুয়াশার দেখা মিলছে, যেটি গত এক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি। কুয়াশার পাশাপাশি শেষ রাতের দিকে কিন্তু ভালো পরিমাণে শীতও আমরা লক্ষ্য করেছি। তবে এই যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে কিন্তু এক ধরনের শঙ্কাও রয়েছে। বিশেষ করে বাড়ির যারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ তাদেরকে
সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। কারণ এই যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন বিভিন্ন আবহাওয়াজনিত রোগের কিন্তু প্রভাব বাড়তে পারে এবং অলরেডি বাড়তে শুরু করেছে, যার ফলে বাড়ির শিশু এবং বয়োজ্যেষ্ঠদের সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। আমি কয়েকজন শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই বছরে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের ফলে তারা ঠিকমতো কাজ করতে পারেনি। আবার এই যে শীতের আগমনী সাথে সাথে তারা কিন্তু বেশ চিন্তায় পড়ে গেছে, কারণ অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু কাজ করতে পারবে না। আবার যারা গাছী তারা কিন্তু গাছ বিশেষ করে খেজুর গাছ ঝুড়তে শুরু করেছে, কারণ কিছুদিনের মধ্যেই খেজুর গাছ থেকে কিন্তু প্রাকৃতিক ভাবে যে রসটা পাওয়া যায় সেটি সংগ্রহ করবে। পাশাপাশি গুড়ের প্রস্তুতি রয়েছে। সব মিলিয়ে প্রকৃতিতে কিন্তু একটা অন্যরকম অনুভব আমরা বুঝতে পাচ্ছি। এর পাশাপাশি এই যে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব একদিকে যেমন মানুষকে স্বস্তি দিচ্ছে, অন্যদিকে যারা নিম্ন আয়ের মানুষ তাদের কিন্তু চিন্তার ভাঁজও পড়ে গেছে, যার ফলে তারা যেমন একদিকে চিন্তিত, আবার যারা হচ্ছে শীতকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যবসা করবে বলে ভাবছে, বিশেষ করে আপনার গরমের পোশাক থেকে শুরু করে এই ধরনের ব্যবসায়ীরা কিন্তু এক ধরনের প্রস্তুতি নিচ্ছে, কারণ শীতে তাদের একটা ব্যবসার মৌসুম হিসেবে পরিচিত। সাম্যী সব মিলিয়ে মেহেরপুরে শীতের আগমনী বার্তা কিন্তু জানান দিচ্ছে আর কি। এই ছিল আমার কাছে মেহেরপুরে শীতের সর্বশেষ পরিস্থিতি। শীতের আগমনের খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছিলেন মুজাহিদ আল মুন্না। শরতের আগমনে বরিশাল যেন সেজেছে এক নতুন রূপে, যার সৌন্দর্য দেখতে জেলার কাউনিয়ার বিসিক এলাকায় ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। যান্ত্রিক শহরের কোলাহলে এমন দৃশ্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। নতুন প্রজন্মকে আবহমান বাংলা ও ষড়ঋতু সম্পর্কে জানাতে পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান সব স্তরেই চালাতে হবে প্রচেষ্টা। আমিনুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। নীলাকাশে সাদা মেঘের ভেলা আর জমিনে ঢেউ খেলছে কাশফুল। শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, শরৎকালে এটি বাংলার চিরচেনা দৃশ্য। প্রকৃতি যখন কাশফুলে সেজে ওঠে তখন এক অপার্থিব রূপ ধারণ করে। শরতের নীল আকাশ, সাদা মেঘ আর তার নিচে বিস্তীর্ণ কাশবনের মাঝে দাঁড়িয়ে থাকা যেন এক স্বপ্নের মতো দৃশ্য। কাশফুল বাংলার ঋতু বৈচিত্র্য ও সংস্কৃতির প্রতীকও বটে। শরৎকালে কাশফুলের সৌন্দর্য মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে একাত্ম হওয়ার কথা। বিকেল গড়াতেই দেখা যায় দল বেঁধে তরুণ তরুণীরা আপন মনে ঘুরে বেড়াচ্ছেন সেই কাশফুলের বনে। এখানে বাচ্চাদের নিয়ে এসেছি, পরিবেশটা আসলে অনেক সুন্দর। বাচ্চারাও ঘুরতে পছন্দ করে, আমরাও ঘুরতে পছন্দ করি, এই জন্য আসা আর কি। এই ফুলটা শরৎকালে পাওয়া যায়, আমরা এই ফুল থেকে অনেক ছবি তুলি। এখানে অনেক লোক এসেছে, আমরাও এসেছি ঘুরতে, এখানে অনেক ভালো লাগে। 6 ঋতুর দেশ বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটি ঋতুরই রয়েছে আলাদা আলাদা বৈচিত্র্য। শরৎকালে যার পরিচয় করিয়ে দেয় এই সাদা শুভ্র কাশফুল। এর মাধ্যমে প্রকৃতি সাজে এক নতুন সাজে, যা শুধু কবি সাহিত্যিকদের মুগ্ধ করে না, মুগ্ধ করে প্রকৃতি প্রেমীদেরও। বরিশাল নগরীর 1 নং ওয়ার্ডের বিসিক এলাকায় বিশাল জায়গা জুড়ে কাশফুলের সমারোহ। যান্ত্রিক জীবনের বাইরে এসে এমন সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই। দর্শনার্থীদের কেউ কেউ কাশবনে ঘুরছেন, কেউ ছবি তুলছেন, কেউ বা হাত বুলিয়ে নিচ্ছেন কাশফুলে, আবার কেউ প্রেয়সীর হাতে তুলে দিচ্ছেন একগোছা কাশফুল। কাউনিয়া বেসিকে অনেক বড় জায়গা নিয়ে কাশফুলের বাগান, তো এটা আসলে নিজে থেকে দেখার এত ইচ্ছা হয়েছে যে আসলে কত বড় এটা। এই কাশফুলের সাম্রাজ্য, এটাকে ধরে রাখা উচিত এবং এটাকে কেন্দ্র করে পর্যটন অবস্থান গড়ে ওঠা উচিত। ভালো লাগে, এজন্যই বারবার আর কি এই জায়গায় আসা, ভিডিও হয়, সুন্দর সুন্দর ফটো তোলা হয়, এজন্যই ভালো লাগে। সবকিছু মিলেই অনেক সুন্দর। শরতের এই দৃশ্য যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো। বাতাসে দুলে দুলে কাশফুলগুলো যেন মৃদু স্বরে ফিসফিস করে বলে, প্রকৃতির কোলে ফিরে চলো, ভুলে যাও শহরের কোলাহল, ভুলে যাও দুঃখ আর ক্লান্তি, চিৎকার নয় স্নিগ্ধতায় মাখো ভালোবাসা। নতুন প্রজন্মকে আবহমান বাংলা ও ষড়ঋতু সম্পর্কে জানাতে পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান সব স্তরেই প্রচেষ্টা চালাতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এইখানে আসার পরে ভালো লাগছে যে এখানে দেখে মনে হচ্ছে মানুষের যাওয়ার কোথাও জায়গা নেই, কিন্তু মানুষ এখানে এসেছে, ছবি তুলছে, ছেলেকে নিয়ে এসেছে, মেয়েকে নিয়ে এসেছে, বন্ধু বান্ধবী সবাই এসেছে। আমরা যদি এই রকম আমাদের প্রাত্যহিক জীবনের, যান্ত্রিক জীবনের বাইরে গিয়ে যদি আনন্দের জায়গা, মানুষের সাথে মানুষের মন মিলানোর জায়গা যদি আমরা না পাই, তাহলে সত্যিকার অর্থে আমাদের জীবনকে আমরা চালাতে পারবো না।
বর্ষার বিদায় শেষে শরতের আগমনে প্রকৃতি রং ছড়াচ্ছে সৌন্দর্যের। ভাদ্র আশ্বিন মিলে শরতের জয়গান। শরতের আকাশ, নদী, ফুল এসবই কেমন যেন শান্ত ও মায়াময়। অমিত হাসান, এখন বরিশাল। সিরাজগঞ্জের আড়তে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম জাতের সবজি। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে এসব সবজি। সঙ্গে বেড়েছে অন্য বেশ কিছু সবজির দামও। বাজারে সবজির সরবরাহ দাম জানাতে সিরাজগঞ্জ পৌর পাইকারি আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন শীতকালীন আগাম জাতের কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে? মৌসুমের অন্যান্য সবজির বাজার কেমন দেখছেন? আসলে গ্রীষ্মকালীন সবজির মৌসুম কিন্তু শেষের দিকে এবং শীতকালীন সবজি যেগুলো আগাম সবজি রয়েছে সেগুলো উঠতে শুরু করেছে, যে কারণে সিরাজগঞ্জের যে পৌর পাইকারি আড়ত রয়েছে এখানে প্রায় প্রতিটি সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। বিশেষ করে শীতকালীন যে দু একটি আমরা সবজি দেখতে পেয়েছি তার মধ্যে ফুলকপি রয়েছে, মূলা রয়েছে, লাউ রয়েছে, এগুলোর বাজার কিন্তু আজকে বেশ চড়া। আজকে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে ফুলকপি বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। এছাড়া মূলা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা এবং লাউ কিন্তু প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 55 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। এছাড়া যেটি বলছিলেন যে আসলে অন্যান্য যেগুলো সবজি রয়েছে সেগুলোর বাজারও কিন্তু বেশ চড়া। বিশেষ করে বেগুনের দাম সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। যেটি দেশি গোল বেগুন রয়েছে সেটি বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত এবং যেটি লম্বা বেগুন সেই বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। আর পটল বিক্রি হচ্ছে 60 টাকা এবং করল্লা 70 থেকে 80 টাকা কেজিতে কিন্তু আজকের এই বাজারে পাইকারি দরে বিক্রি হচ্ছে। এই সবজিগুলো কিন্তু যেগুলো খুচরা বাজার রয়েছে সেগুলো বাজারে গেলে কিন্তু আরও 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু বেশি দামে ভোক্তাদেরকে কিনতে হবে। যে কারণে আসলে এই যে গ্রীষ্মকালীন সবজির শেষ সময় চলছে, এই সময়ে এসে আসলে যেহেতু সবজির সরবরাহটা কমে আসে সে কারণে আসলে প্রতিটি সবজির দামই কিন্তু বৃদ্ধি পায়। এছাড়া মশলা জাতীয় সবজির মধ্যে কিন্তু দাম যেটি বৃদ্ধি পেয়েছে আদা 20 টাকা পর্যন্ত কিন্তু কেজিতে আদার দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া পেঁয়াজ 70 থেকে 80 টাকা এবং সবচেয়ে কম দামে বাজারে যেটি বিক্রি হচ্ছে আলু 14 থেকে 15 টাকা কেজিতে কিন্তু আজকের এই বাজারে বিক্রি হচ্ছে। তো আসলে বাজারে আসলে সরবরাহের উপর ভিত্তি করেই আসলে এই বাজারে সবজির দাম ওঠানামা করে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ত থেকে সবশেষ। চট্টগ্রাম ইপিজেডে দুটি কারখানায় আগুনের ঘটনায় ব্রিফ করছে ফায়ার সার্ভিস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জানতে পেরেছি যে এখানে ডাক্তারদের অ্যাপ্রন সহ বিভিন্ন ইকুইপমেন্ট, মেডিকেল গাউন টাউন অনেক কিছু ছিল, যেটা আসলে আদতে এটা রাসায়নিকভাবেই এটা পুড়েছে অনেকক্ষণ ধরে, যার কারণে এত সময় লেগেছে। এবং আপনারা ফ্লেমটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ফ্লেমটাও আপনার একটু নীলাভ ছিল। সুতরাং এইটার আসলে ফ্লেমের আকার এবং অন্যান্য মানে ফুয়েলটা এত বেশি ছিল যে এটা পুড়ে এটা ডিকে স্টেজে আসতে অনেক সময় লেগেছে এবং এটা খুব অল্পতেই ডেভেলপ স্টেজে ছিল, যার কারণে আমাদের একটু বেগ পেতে হয়েছে। আমাদের আরও কিছু কারণ রয়েছে। এই বিল্ডিংটা যদি আপনারা খেয়াল করেন দুই দিক থেকে এটা খোলা, কিন্তু বাদ বাকি দুই দিকটা সেটব্যাক, মানে যেটাকে বলি আমরা যেটা বিল্ডিং কোডের যে নিয়ম সেই নিয়মটা মেনে করা হয়নি, কারণ পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই। এবং আপনারা জানেন যে এই বিল্ডিংটা দীর্ঘক্ষণ ধরে পুড়ছিল, যার কারণে এটা কিন্তু আপনার 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে যেটা হয়, যেটা আরসিসি কলামটা কিন্তু এটা তার কলামের যে স্ট্রাকচারের যে স্ট্রেংথ এটা ছেড়ে দিয়েছে। এবং আপনারা এখনই দেখলে বুঝতে পারবেন যে এটা বিশেষ করে 5ম তলা থেকে 8ম তলা পর্যন্ত এটা স্যান্ডউইচ হয়ে ফ্লোরগুলো সব একাকার হয়ে গিয়েছে এবং ভেঙে এটা নিচে পড়েছে, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। তবে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, এটাই আমাদের সবথেকে বড় সাকসেসফুল বলবো আমরা। এবং আমাদের আরেকটা সাকসেস বলতে চাই যে ইপিজেডে এই বিল্ডিংটা ছাড়া অন্য বিল্ডিংয়ের সামান্য একটু ক্ষতি হয়েছে, মানে 1/4 ক্ষতি হয়েছে উপর থেকে ডেব্রিজ পড়ে। এছাড়া কিন্তু কোনো বিল্ডিং আমরা এই ফায়ারকে লিঙ্ক হতে দেই নাই। এটা আমি বলবো যে আমাদের চিটাগাংয়ের যে ফায়ারের ডিভিশন রয়েছে
এটা সমস্ত ডিভিশনের সকল স্টেশনের সকল ফায়ার ফাইটারদেরকে আমি এটা সাধুবাদ জানাচ্ছি যে এই আগুনটা কেমিক্যাল এবং মিক্সড একটা ফ্লেম হওয়া সত্ত্বেও এটা কিন্তু মানে এটা লিঙ্ক করে অন্য বিল্ডিংয়ে যায় নাই। এটা আমি বলবো যে একটা বড় সাকসেস। এটার জন্য আসলে আমরা সবাই একযোগে কাজ করেছি, শুধু ফায়ার সার্ভিস না, সশস্ত্র বাহিনী কাজ করেছে, অন্যান্য বাহিনী সবাই আমাদের সাথে ছিল। আমরা টিম হিসাবে এই কাজটা করেছি, এজন্য এটার প্রাপ্য সবাই। তা এটা বলতে চাই যে আমরা এই বিল্ডিংয়ের সাথে আরও অন্যান্য বিল্ডিংয়ে যাদের কমপ্লায়েন্সটা নাই তারা যেন দ্রুত একটা কমপ্লায়েন্সের ইস্যুতে চলে আসেন, যাতে করে আর এই ধরনের আমরা সম্পদ যে বিনষ্ট হলো এটাও তো একটা বড় ক্ষতি, দেশের জন্য ক্ষতি, শুধু ওই মালিকের জন্য না, দেশের জন্য একটা ক্ষতি। আমরা এই ধরনের ক্ষতি চাই না। আমরা চাই প্রথমত আমাদের প্রাণ যেন বাঁচে এবং একই সাথে যেন আমাদের সম্পদ বিনষ্ট না হয়। চট্টগ্রামে পিজেডে 2টি কারখানায় আগুনের ঘটনায় ব্রিফ করছে ফায়ার সার্ভিস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। হবিগঞ্জের পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে অবাধে লুট হচ্ছে খনিজ সম্পদ। ড্রেজার মেশিন সহ নানা উপায়ে দিনরাত চলছে সিলিকা বালু উত্তোলন, ফলে বিপন্ন হচ্ছে পরিবেশ আর হুমকির মুখে আশপাশের বসতি। অভিযোগ রয়েছে রাজনৈতিক ছত্র ছায়ায় গড়ে উঠেছে বালু লুটের প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসন বলছে অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না লুটপাট। কাজল সরকারের প্রতিবেদন। পাহাড়ি ছড়া থেকে তোলা হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ সিলিকা বালু। ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে ভূদৌড়। এ দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজীর গিলানি ছড়ার। দিনরাত এভাবেই চলছে সিলিকা বালু লুট। আরও ভয়াবহ অবস্থা উপজেলার পানছড়ি এলাকার। ড্রেজার মেশিন বসিয়ে মাটির গভীর থেকে বছরের পর বছর সিলিকা বালু লুটপাটে ক্ষতবিক্ষত পুরো এলাকা। সরু ছড়া এখন পরিণত হয়েছে বিশাল খাদে। হুমকির মুখে চা বাগান পল্লী সহ আশপাশের পরিবেশ। লুটেরাদের দৌরাত্মে অসহায় স্থানীয় বাসিন্দারা। দিকে বালু তুলি দিকে ভাঙ্গে, আমরা বাড়িঘর তো যাইতে আছে, সব আস্তে আস্তে সব যাইবে। আমরা বাড়িঘর মনে আর থাকতো না। একদিকে জোয়ার আসিয়া পড়লে পরে এগুলো ভাঙিয়ে পড়তে আছে, ভাঙিয়ে পরে তো দিতে বালু তুলতে আছে, দেখি ভাঙিয়া দিয়ে যাইতে আছে। এইভাবে তো আগে ভাঙা ছিল না, আগে আরো উপরে ছিল এই সরাটা। এখন তো ওই যে বালু তুললে একবারে নীল হয়ে গেছে, গভীর হয়ে গেছে। জেলা প্রশাসনের তথ্য মতে চলতি বছর হবিগঞ্জ জেলার কোথাও সিলিকা বালু মহাল ইজারা দেয়া হয়নি। তবু চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান এলাকায় অবাধে চলছে বালু লুটপাট। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে প্রভাবশালী একাধিক সিন্ডিকেট। তাদের নেতৃত্বে বালু লুটের পাশাপাশি মজুদ ও বিক্রি চলছে প্রকাশ্যেই। সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুললেই শুরু হয় নির্যাতন আর হয়রানি। যারা এই যার মহাল দাঁড়িয়ে করছে এতদিন, এরা স্টক করার জায়গাও আছে। এরা সিন্ডিকেট আরো বড়। আর ডাক দিলে ওই এরা ছাড়া আর কেউ দাঁড়াইবার সাহস পায় না। এলাকাবাসী প্রতিবাদ করলে রাস্তার ছিটে হাইয়া পড়ে মরবো। এলাকাবাসীর তো কোনো ইউনিটি নাই, বাজার কাস্টমারের কোনো ইউনিটি নাই, সব দোকানদারের ইউনিটি আছে। কারো কিছু করার নাই। 12টার সময় কেউ কি জনগণকে এখানে পাহারা দিত না ভাই। মানুষের জানের মায়া আছে, এই কারণে এটা সরকারিভাবে প্রশাসনের মাধ্যমে, হয়তো চুনারুঘাটের পুলিশে না পারে, অন্য কোনো মাধ্যমে প্রশাসনের মাধ্যমে এটা বন্ধ করা হোক। কিছু সংখ্যক দুষ্কৃতিকারীর পেটে যাচ্ছে এই পয়সাটা। প্রতিদিন 10 থেকে 15 গাড়ি বালু প্রতিদিন পাচার হয়ে যাচ্ছে। বালু লুটপাটের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম উঠে আসে স্থানীয়দের মুখে। অভিযুক্তরা একে অন্যের উপর দায় চাপালেও প্রকাশ্যে আসেনি সিন্ডিকেট নিয়ন্ত্রকদের নাম। প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করেও ঠেকানো যাচ্ছে না অবৈধ বালু উত্তোলন। এজন্য সমন্বিতভাবে বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি তো বালু তুলি না, মানুষে বালু তুলতেছে, বুঝলি, আর দূর আমার হইতেছে। ওই যে আগে মাল আনছিলাম, উঠিয়ে আমার দেখুন মালদার ওই আমি বালু তুলি না। আলহামদুলিল্লাহ, ও মাহফুজ, এবারে এই যে বসুরের ভাই, বসুরের ভাই, এরা যে অভিযান আরম্ভ দিয়েছে, তোমার 5 জন ধরে নিয়েছে না। আমি প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আমরা একাধিকবার রাতের বেলাও আমরা অভিযান পরিচালনা করেছি। মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, বালু জব্দ করা হয়েছে, গাড়ি জব্দ করা হয়েছে, অনেককে বিভিন্ন মেয়াদে
কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলায় তালিকাভুক্ত 23টি সিলিকা বালু মহাল, তবে চলতি বছর একটিরও ইজারা দেয়নি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে তৎপরতা, তবুও থামানো যাচ্ছে না বালু খেকুদের। সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপে মূল্যবান এই সিলিকা বালু লুট বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অতীতের সব রেকর্ড ভেঙে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা এতটাই বেড়েছে যে মানব সভ্যতার ইতিহাসে এমন পরিস্থিতি আর কখনোই দেখা যায়নি। এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। এতে পৃথিবী আরও উষ্ণ হয়ে ওঠার পাশাপাশি জলবায়ুর ক্ষতিকর প্রভাবও তীব্র হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রেকর্ড হারে গলছে হিমবাহ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে উষ্ণতা বাড়তে থাকায় এমন ব্যাধিতে জর্জরিত পৃথিবী। দিনকে দিন এর ভয়াবহতা আরও তীব্র হচ্ছে। ভূমিধস, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বাড়ছে প্রতিনিয়ত। এরই মধ্যে দুঃসংবাদ দিল বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। বলা হয়েছে, শিল্প বিপ্লবের আগের তুলনায় 2024 সালে কার্বন ডাই অক্সাইডের মাত্রা রেকর্ড 52% বেড়েছে। অর্থাৎ অতীতের রেকর্ড ভেঙে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যা মানব সভ্যতার ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। In the history of the planet, I don't say history of the humans because there was no humans that time. It was about 3 to 5 million years ago. This is last time when we've seen over 400 parts per million of CO2 in the atmosphere. The temperature was 2 to 3 degrees higher. The sea level was 10 to 20 meters higher. 1960-এর দশকের পর কার্বন ডাই অক্সাইডের এই বৃদ্ধির হার 3 গুণ বেড়েছে। এছাড়াও নাইট্রাস অক্সাইডের ঘনত্ব বেড়েছে রেকর্ড 25% এবং গ্রিনহাউস গ্যাস ও মিথেনের মাত্রাও রেকর্ড 16% বৃদ্ধি পেয়েছে। এসব মাত্রা সার্বিকভাবে 8 লাখ বছর আগের সঙ্গে মিল পাওয়া যায় বলে জানিয়েছেন WMOর জ্যেষ্ঠ গবেষক, যা জলবায়ুকে টার্বোচার্জ করছে বা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো দ্রুত গতিতে তীব্র করে তুলছে। ফলে পৃথিবী আরও উষ্ণ হচ্ছে। The current levels of CO2, methane and nitrous oxide are the highest during the history of observations and going back to at least 800,000 years. নভেম্বরে ব্রাজিলে হতে যাওয়া জলবায়ু শীর্ষক 30তম কপ সম্মেলন শুরুর প্রায় 1 মাস আগে এসব তথ্য সামনে আনল বিশ্ব আবহাওয়া সংস্থা। এমন পরিস্থিতিতে উদ্বেগের পাল্লা আরও ভারী করে তুলেছে আরও একটি তথ্য। তা হলো 10 বছর ধরে পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বন যতটা না কার্বন ডাই অক্সাইড শোষণ করেছে তার চেয়েও বেশি নির্গমন করেছে। বন উজাড় করতে আগুন দেয়া এবং দাবানল সহ খরা ও পৃথিবীর উষ্ণতা বাড়ায় আমাজনে বাড়ছে কার্বন নির্গমন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। রাকসুতে 16টি হলের ফলাফল ঘোষণা, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল, রাতভর শিক্ষার্থীদের অপেক্ষা। মতভিন্নতা নিয়ে আজ সই হচ্ছে জুলাই জাতীয় সনদ, স্বাক্ষর করবে না এনসিপি, সিদ্ধান্তহীন জামায়াত। আঠারো ঘন্টা পর চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে, রাতভর ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টা। বাড়ি ভাড়া নিয়ে শিক্ষা উপদেষ্টার প্রস্তাব প্রত্যাখ্যান, আজ থেকে আমরণ অনশনে এমপি ও শিক্ষকরা। এবং দক্ষতার অভাবে 1 দশকে কমেছে নারী অভিবাসী, নিরাপদ অভিবাসনে সরকারকে উদ্যোগী হবার পরামর্শ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।